জাত মানে ভালোবাসা, সত্যি ভালোবাসার কোনো জাত নেই। তাই তো নাট্যকর মশাইকে জানাই আমার শতকোটি প্রণাম। কবে যে বইটা দুপাতা পড়ি তবে মনে একটু শান্তি পাবো। কথাটা অপ্রিয় হলো সত্যি, ভালোবাসা কোনোদিন জাত মানে না। ভালোবাসা যার হৃদয় মনে একবার বাসা বাঁধে, হাজার ঝড় বিপত্তির মাঝেও যেমন যেমন আমি এই বাউরের মেয়েগুলো, কত আশা কত আশঙ্কা আমার এই মনে, যাকে বলে বেদের মেয়ে হয়ে রাজকুমারীর স্বপ্ন। সেই বেদের মেয়ে স্বপ্ন যে একদিন বাস্তব পরিণত হয়েছিল পিয়ালি, কারণ রাজকুমার যে ছিল বড় জেদি। ও মা, তাহলে তুমি আমার মনের কথা শুনেছি গো, শুনেছি। আমি যে ওই দূরে দাঁড়িয়ে তোমার সমস্ত কথা যে আমি শুনে ফেলেছি। তা শুনি কি অনুভব করলে? শুনে অনুভব করেছি এটাই যে দিন রাত তুমি শুধু আমার কথাই ভাবো। না মানে সত্যি সত্যি আমার হৃদয় আকাশে তুমি স্বপ্নের চাঁদ, তুমি সাগর আমি নদী, তুমি প্রদীপ আর আমি সেই প্রদীপের শিখা। মা, এত কথা তুমি কথা থেকে শিখলে? কেন তোমার কাছে? আমার কাছ থেকে হ্যাঁ, শিখেছো তুমি? তোমার কাছে তো শিখেছি ভালোবাসা কি, ভালোবাসা কেমন, ভালোবাসা কাকে বলে। কিন্তু জানো পিয়ালি, পবিত্র ভালোবাসা হলো আমি দুটি জীবনের একসাথে চলার স্বপ্ন। আর সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে গেলে হয়তো দুটি জীবনের মাঝে বয়ে আসে কত ঝড়, কত ঝঞ্ঝা, কত তুফান। কিন্তু কিন্তু সেই বিরহ প্রেমিক প্রেমিকরা থেমে থাকে না। তারা সেই শত ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে ঠিক গন্তব্যস্থলের দিকে পৌঁছে যায়। আর এই গন্তব্যস্থলের দিকে পৌঁছে যাওয়া কিন্তু বলে প্রকৃত ভালোবাসা। সত্যি সত্যি যেমন আমি আর তুমি চিরযুগ চিরকাল চিরদিন, তুমি আমার শুধু আমার আর আমি তোমার। তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন এক আশা, এই যে অন্তরে ভালোবাসা, তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন এক আশা, তোমার আমার ভালোবাসা। তোমায় পেয়ে কত স্মৃতি পড়ে জীবনে, আমার যেন ফিরে তোমার আমার চিরদিন ভালোবাসা তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন এক আশা, এই যে অন্তরে ভালোবাসা। কাল রাত্রে না আমি একটা দারুণ দুঃস্বপ্ন দেখেছিলাম। দুঃস্বপ্ন? হ্যাঁ, দুঃস্বপ্ন। সেই জন্য এক অদ্ভুত তুমি যেন আমাদের এই স্বর্গীয় প্রেমকে প্রত্যাখ্যান করে কোনো একটা অজানা ছেলেকে নিয়ে বসে আছো তোমাদের এই তুলসী মণ্ডপে। চারিদিকে সানাই বাজছে, টুনি বাল্বের আলোয় আলোকময় হয়ে উঠেছে সারা বাড়িটা। আর আমি তখন কি করলাম জানো? আমি তখন সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে দিশাহারা হয়ে চিৎকার করে বলে উঠলাম, এই ভালোবাসা পাপ, ভালোবাসা অন্যায়। তোমরা ভালোবেসে যাও, তার বিনিময়ে কোনো প্রত্যাশা করো না, তাহলে ঠিক এমনি করেই আমার মতো একদিন তোমাদেরকে ঠকতে হবে। রাইসোদার তাই কি হয়? তোমাকে ছেড়ে আমি, তাই কি কখনো হয় বলো? যদি যদি কোনোদিন হয়, হয়তো হবে, তবে আমার মৃত্যুর পর, তার আগে না। না পেয়ালি না, ছি পেয়ালি ছি, এমন অলক্ষণে কথা মুখে বলতে নেই। যদি মরতেই হয় তাহলে আমরা দুজন একসাথে মরবো। চোখের জল মোছো পিয়ালি,
আরে বাবা, আমি তো স্বপ্ন দেখেছি মাত্র। এই আমি কান ধরছি, এমন কথা আর কখনো মুখে আনবো না। এবার লক্ষ্মী সোনার মতো একটু হাসো তো দেখি, হাসো না পিয়ালি। তুমি না, আমি কি? তুমি তুমি ভগবান। না পিয়ালি, না পিয়ালি, তোমাকে ঘিরে যে আমার অনেক স্বপ্ন, আর সেই স্বপ্নের মাঝে প্রতিদিন তোমার এই সুন্দর মুখখানা আমি যদি একটিবারও না দেখতে পাই, তাহলে আমি কেমন যেন পাগল হয়ে পড়ি। কি দিন কি রাত শুধু তুমি, তুমি আর তুমি। তুমি তুমি আমাকে এত ভালোবাসো সুদা? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসার কোনো মাপকাঠি নেই, তাই কোনো মাপকাঠি দ্বারা আমার ভালোবাসাকে মাপা যায় না। ঈশ্বরদা, এক কথায় আমি একালের দেবদাস। সত্যি ঈশ্বরদা, তুমি বড় উদার, বড় মহৎ। তাই তো জন্ম জন্মান্তর আমি যেন তোমার এই পবিত্র ভালোবাসাকে আমার এই বুকের মধ্যে রেখে, আমি তোমার বুকে মাথা রেখে আমি যেন বলতে পারি, আমারই জীবনে ওগো মোর বন্ধু, আমি শুধু তোমারই গান। হয়তো না পাওয়ার বেদনায় হয়েছিল কিছু অভিমান, আমারই জীবনে ওগো মোর বন্ধু, আমি শুধু তোমারই গান। হয়তো কখনো না পাওয়ার বেদনায় হয়েছিল কিছু অভিমান, ঝরছিল প্রাণে, দিয়েছিলে তুমি গানের ভাষা। কিন্তু আমার ভালোবাসা। দাদা বুঝে এদিকে আসছে, ভাগ্যে সেই সোনা চলে গেছে, না না হলো। আমি না তোর জন্য একটা সুখবর এনেছি, শুনে কি যে আনন্দ লাগলো। সুখবর? কি সুখবর দাদা? আর বলিস না, তোকে না কৃষ্ণপুরে গ্রাম প্রধান সাগর বাবরির ছেলে অলোক কাল দেখতে আসবে। পছন্দ হলেই বিয়ে, যাকে বলে একবারই নো ডিমান্ড। দাদা তুই তুই আমার বিয়ে দিয়ে দিবি দাদা? হ্যাঁ রে, তোর একবার বিয়ে দিতে পারলি না, আমি সাত সমুদ্রে ডুবতে। তাই তো এই সুখবরটা পেয়ে মাঠের কাজ ছেড়ে দিয়ে আনন্দে আত্মহারা হয়ে আমি ছুটতে ছুটতে, একই বিয়ের নাম করতেই তুই কাঁদছিস রে হতভাগী। আমি কি করব না দাদা, ঠিক আছে কি করব না কিছু। তাই কি কখনো হয় রে মুকুড়ি? তোকে ঘিরে আমার কত স্বপ্ন, কত আশা। মা মারা যাওয়ার পর সেই 10 বছরে তোকে নিয়ে কত কষ্টই করেছি আমি। তুই যখন গায়ের স্কুল থেকে ফিরে মা মা বলে কাঁদতিস, তখন আমি সেই সমস্ত যন্ত্রণা বুকে আগলে রাখতাম, আর এই বুকে চেপে রাখতাম। তাই তাই নীরবে নিভৃতে আমি কত স্বপ্ন দেখি। তুই যখন লাল বেনারসি শাড়ি পরে কপালে মস্ত বড় সিঁদুরের টিপ লাগিয়ে শ্বশুর বাড়ি যাবি, তখন আমি সেই অপরূপ দৃশ্য দেখে ভগবানের চরণে নিজেকে আমি ধন্য মনে করব। কিন্তু দাদা, আমি তোকে একা ফেলে আমি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেলে কে তোকে রান্না করে খাওয়াবে? আমি চলে গেলে তোর কে দেখাশোনা করবে? আরে দূর পাগলি, আমার কথা তুই ছেড়ে দে। তুই সুখী হলেই আমার আনন্দ। না দাদা, কিন্তু আমার পক্ষে বিয়ে করা এখন কিছুতেই সম্ভব নয়। আমি বিয়ে কিছুতেই করবো না। তুমি ওদেরকে বলে দাও এই বিয়ে হবে না। তোমার পর এখন বিয়ে করতে রাজি নয়। ঠিক আছে, তুই যখন বলছিস আমি তোর জোর করে বিয়ে দেব না, কিন্তু কিন্তু বড় ভয় হয় রে বোন। কিসের ভয় দাদা? উপযুক্ত বোন বাড়িতে থাকলে সব দাদারই মনে একটা আশঙ্কা জাগে রে বোন। দাদা কিন্তু কেন? কেন দাদা কেন? ওই কেনের উত্তরটাই তো আমি ঠিক বলে বোঝাতে পারবো না রে বোন। দাদা তবে তবে এইটুকু মনে রাখিস, না থাক, দাদা আমি মাঠে চললাম, ফিরতে একটু দেরি হবে। কেমন? দাদা 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 শোন, দাদা শোন। ছোট ছোট
আসতে পারি ম্যাডাম। এই রে, ম্যাডামের বুঝি রাগ হয়েছে। তাই ম্যাডাম তুমি না একটা বান্দর, তাই না? অসহ্য। হবেই তো, দুপুরে ফেরার কথা, কিন্তু এখন প্রায় রাত 10টা বেজে গেল। স্বাভাবিক, সব মেয়েরই রাত হওয়া দরকার, আর হবেই তো। বাট ইন্দ্রাণী, আই এম এ ডক্টর, আর তাই আমি নিজেকে সেবক বলে পরিচয় দিয়ে থাকি। আর তুমি একজন ডাক্তারের স্ত্রী। হ্যাঁ জানি তো, তাই বলে সারা দিনে কি খোকন সোনার মুখটা তোমার একটিবারও মনে পড়ে না? মনে পড়ে ইন্দ্রাণী, মনে পড়ে। কারণ মানিক যে আমার পূর্ণিমা চাঁদের মতো, আর মানিকের মুখ খেলায় লুকিয়ে আছে সে রামধনু 7 রং, আর তার ঠোঁটের আড়ালে লুকিয়ে আছে কি মিষ্টি মিষ্টি হাসি। কি মিষ্টি, দেখতে কত মধু। তাই তো কত স্বাদ করে আদর করে নাম রেখেছি মানিক চাঁদ। আহ কি মিষ্টি। এই শোনো, নিজের ছেলেকে নিয়ে তো পড়াই করে না তো বাবু। সত্যি কি তাই? কিন্তু ইন্দ্রাণী, তোমার ওই কিন্তু রেখে এইবার হাত মুখ ধুয়ে খাবে চলো তো। কত রাত হয়েছে মনে আছে? ইস, কোথায় কোথায় 11টা বাজতে চললো। কিন্তু ইন্দ্রাণী, বেশ হয়েছে, আবার কিন্তু ওই কিন্তু রেখে। সরি ম্যাডাম, এই কান ধরছি, আর এ কথা কখনো বলবো না। কিন্তু ইন্দ্রাণী, তোমাকে হাসলে কিন্তু দারুণ লাগে। তাই এই এই একদম দুষ্টুমি করবে না কিন্তু। মানিক সোনা কোলে আছে, ছাড়ো ছাড়ো বলছি। একবার যখন ধরেছি তাহলে অত সহজে কি ছাড়ি ডার্লিং? এই ছাড়বে তো বলছি, আগে হাত মুখ দিয়ে খাবে চলো। এই তুমি কি ভাবছো বলো তো? না মানে ভাবছি, কি এতদিন ডাক্তারি করে হাজার হাজার রোগী দেখেও আজ আমি অন্যের তুলনায় অনেক গরিবই রয়ে গেলাম। আর আমার ভাই একদিকে নেশাখোর, লাখ লাখ টাকার মালিক, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স। সেও ভালো, তবু আমি ওই নিরন্ন মানুষগুলোর মুখের খাবার তুলে নিয়ে আমি চাই না গো সোনার চামচে দুধ ভাত খেতে। তুমি দেখে নিও, যারা ওই গরিব মানুষগুলোকে ঠকিয়ে নিজের স্বার্থের জন্য রাজমহল তৈরি করেছে, একদিন না একদিন সেগুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। আর এটাই আসল সত্যি। সত্যি ইন্দ্রাণী, তোমাকে বিয়ে করে আজ আমি অনেক খুশি হয়েছি। তুমি আমাকে সুখের বন্যায় ভাসিয়ে দিয়েছো। তুমি আমার মন, তুমি আমার প্রাণ, স্বামী। তুমি আমার কর্মজীবনে একমাত্র প্রেরণা ইন্দ্রাণী। আর তুমি এই যুগের মেয়ে হলেও তুমি যে গায়ের মাটি দিয়ে গড়া দেবীর প্রতিমূর্তি। আর তুমি সত্য নেই যার জীবনের মহান ব্রত। আর তুমি আমি মাটির মায়ের খাঁটি ছেলে, সাক্ষাৎ মানুষরূপী দেবতা। এ কি বলছো ইন্দ্রাণী? এমনি করে জন্ম জন্মান্তর আমি তোমার বুকে যেন মাথা রেখে বলতে পারি, কি বলতে চাও ইন্দ্রাণী? তোমাকে কাছে পেয়ে সর্বনেমেছে এ ভুবনে। তুমি চিরকাল থেকো আমার মনে, ও সাথী গো, তুমি চিরকাল থেকো আমার মনে। তোমাকে কাছে সর্বনেমেছে এ ভুবনে।
হয়েছে। কেন, কি সর্বনাশ হয়েছে ভাই? নাগেশ্বর বাবু পার্টি অফিস থেকে মিটিং করে বাড়ি ফিরছিলেন, মাঝ রাস্তায় হঠাৎ লরি সঙ্গে মোটর বাইকের অ্যাক্সিডেন্ট। ও মাই গড! তাহলে সান্নাল বাবু এখন? ভেরি সিরিয়াস ডাক্তার বাবু, আমার মনে হয় বয়স এতক্ষণ। না, সান্নাল বাবুর কিছুই হবে না, উপরে ভগবান আছেন। ইন্দ্রাণী, ইন্দ্রাণী আমার ওষুধের ব্যাগ। কিন্তু এত রাতে না খেয়ে না খেলে আমি হয়তো মরবো না ইন্দ্রাণী, কিন্তু এই তীর ভেদা পাখির মতো যে আহত মানুষটা রাস্তার মাঝে পড়ে আছে, না না, আমায় যেতেই হবে। ইন্দ্রাণী আমার ওষুধের ব্যাগ। ইন্দ্রাণী, আমি চললাম, তুমি তো ভালো রাখবে, আমি চললাম। কত ছাড়ো, আরে খেয়ে তো যাও। ইস, এই মাঝরাতে মধ্যবয়স্ক মানুষটা না খেয়ে চলে গেল, কিন্তু এদিকে আমি যে কি করি, বাইরে এত ঝড় বৃষ্টি, মানিক সোনাও ঘুমিয়ে পড়েছে। ওমা, কাজ করলো নাকি? দুর্গা 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 মনসা, আমি শীঘ্রই দমন কর পরম ভক্ত নাগেশ্বর সান্যাল। আস্তিক চমনি মাতা ভগিনী বাসুদুষ্ট জনতার মনে পত্নী মনসা দেবী নমস্তে। কিন্তু আমি যে এইমাত্র শুনলাম আপনি মোটর সাইকেল লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে মাঝ রাস্তায় আপনি আহত অবস্থায়। লাউ খেলা জানো না সোনামণি, এই নাগেশ্বর সান্যালের কাজ বড় বিশাল, বড় ভয়ঙ্কর। তাই কোন কৌশলের খেলায় তোমার স্বামীকে আমি আউট করলাম। কিন্তু কেন? তোমাকে সফল মারবো এমনকি আমার মালিক মনে আছে ইংল্যান্ড আজ থেকে 7 বছর আগে আমি যখন সার্টিফিকেট বানাচ্ছিলাম, সেদিন লোভ সামলাতে না পেরে তোমার এই গাছ সব পেয়ারা মতো জৈবন পথে একটু হাত রেখেছিলাম মাত্র। আর তাই তুমি হ্যাঁ, তোমার গালে থাপ্পড় মেরে সমস্ত লোক থেকে আমি তোমাকে অপমান করেছিলাম। শুধু অপমান নয়, আর আমি সেদিন হাতের উচ্চ পরিমাণ সহ্য করতে না পেরে তোমার পায়ে হাত থেকে বলেছিলাম, ইন্দ্রাণী আমাকে বাঁচাও। কিন্তু না, আমার কাতর আর্তনাদ তোমার কান পর্যন্ত পৌঁছায়নি। তাই আমার বুকের ভিতর জমে থাকা সমস্ত আক্রোশ আজ তোমার প্রতি, তোমার বাচ্চার প্রতি। তোমার মানিক শাহকে আমি খালাস করে দিলাম। ও ভগবান, এ কি হয়ে গেল? আমার মালিকটা, আমার মালিকটা, আমার মালিকটা সারা শরীর এমন অসাড় হয়ে গেছে কেন? তবে কি আমার মালিকটা স্বামী? স্বামী আসবে না ইন্দ্রাণী। এত বড় মস্তান তোমার স্বামীকে পাতিলের মতন ছিপড়ে করে দিয়েছে। শেষ করে দিয়েছিস। আমি আমার সমস্ত নারী শক্তি দিয়ে তোকে এই যুগের ওষুধে আমি দমন করবই। আমার স্ত্রী নন্দিনীর মতো আগুনের ঘরে ঢুকে দেব। না, আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। দয়া করে তুমি আমার শরীরে ওকে 500 তোর সাথে বলা আজ আমি খুঁজিয়ে দেবো রে সালে। খবরদার বলছি, সাবধান। আমার এই সতীদাহ যদি তুই স্পর্শ করিস তাহলে কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে না কেন? না, তোর হয়তো জানা না রে শয়তান, নারী শক্তি হচ্ছে মাতৃ স্বরূপের এক রূপ। নারী শক্তি হচ্ছে
ইন্দ্রাণী, এই বিষাক্ত কেউটের হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে আসবে না। না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, বাঁচাও! জয় মা মনসা। মা, মাগো, তোমার শরণে প্রণাম করি। আমি হারামজাদি ইন্দ্রাণীর সতীত্ব নষ্ট করতে যাচ্ছি না, তাই দয়া করে তোমার এই অধম সন্তানকে তুমি ক্ষমা করো জননী। আমার কাজ আমি চলে। জয় মা মনসা। সব শেষ, সব শেষ, সব শেষ হয়ে গেল। ক্ষণিকের উত্তেজনায় ভেসে গেল আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা। খড়কুটোর মতো ভেসে গেছে আমার সমস্ত স্বপ্ন। এই শয়তান নাগেশ্বর সান্যালের কামনার থাবায় আমার সমস্ত শরীর জর্জরিত রক্তাক্ত হয়ে গেছে। কে এখানে শুয়ে? আমার মানিক চাঁদ। দেখো দেখো, তোমরা সবাই তাকিয়ে দেখো আমার মানিক চাঁদ কেমন ঘুমিয়ে পড়েছে। থাক সোনা, থাক, তুই ঘুমিয়ে থাক, তোর মায়ের কোল জোড়া হয়ে তুই ঘুমিয়ে থাক। আর আমি তোকে ঘুম পাড়িয়ে বলবো, খোকনে রে তুই একবার মা বলে ডাক, এমনি করে সারা জীবন আমার বুকে থাক। খোকনে রে তুই একবার মা বলে ডাক। ডাক না, খোকন, একবার মা বলে ডাক, ডাক, ডাক শোনা, ডাক, ডাক, আমি তোর মা, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, ডাক, 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 খোকন! কথা শোনো। না না না, আমি তোমার কোনো কথা শুনবো না। হয় তোমাদের থেকে আলাদা হব, নয়তো সমস্ত সম্পত্তি আমার নামে লিখে নেব। সমস্ত সম্পত্তি? সমস্ত সম্পত্তি মানে তো মাত্র 5 বিঘা জমি। ওটাই তো আমার চাই। না না বৌমা, না, আমি বেঁচে থাকলে তা কোনোদিন হতে পারে না। মনে রাখো, আমি পঞ্চায়েত প্রধান কৌশিক দত্তের মেয়ে, স্বেচ্ছায় না পেলে জোর করে আদায় করে নেব। দোহাই বৌমা, দোহাই, ছেলে মানুষ তুমি করো না। তুমি তো জানো ওই 5 বিঘে জমি আমার বড় খোকা সনাতন মাটির বুক থেকে ফসল বলে, সেই ফসল আমি তুমি এবার সবাই আমরা ভোগ করি। কি? তার মানে তোমার মেজো খোকার টাকার কোনো মূল্য নেই? ও মা, পুরি বলে কি গো? বৌমা না, বৌমা নয়, বৌমা নয়, আমি বোমা। আর বোমা নয়, অ্যাটম বোমা। এই অ্যাটম বোমার যেদিন বাস্ট হবে সেদিন তার বারুদে, বিষাক্ত বারুদে তোমাদের সারা বাড়ি আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। এখনো সময় আছে, ভেবে দেখো শাশুড়ি মা, জমি দেবে না জীবন দেবে। ভগবান, তুমি বলে দাও ভগবান, আমি এখন কি করব? তুমি বলে দাও ভগবান, আমি এখন কি করব? কি আর করবে মা, সংসারে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে তোমাকে ওই পিওর কথা মতো চলতে হবে। এই তুই কি বলছিস মেজো খোকা? হ্যাঁ মা, আমি নিজের স্বার্থ রক্ষার জন্য সমস্ত রক্তের বন্ধনকে ছিঁড়ে ফেলতে বাধ্য। দরকার হলে তোমাদের সবাইকে আমি এক এক করে জ্বালিয়ে পুড়িয়ে মারবো, কিন্তু ওই 5 বিঘে জমি আমার চাই। আর আমাদের কথা মতো চললে তোমাকে আমি দেবীর হালে রাখবো মা। এমনকি বর্দা আর সুধীরের সমস্ত দায় দায়িত্ব আমার। বলো মা, বলো, তুমি রাজি? কোথায় যাবি, স্বর্গে না নরকে?
তুমি শুধু একবার বলো মা, অবুঝ হও না। আমি তুমি ভেবে চিন্তে দেখো, একদিকে লক্ষ লক্ষ টাকার হাতছানি, অন্যদিকে শুধু কারো অন্ধকার। বলো মা বলো। ঠিক আছে, আমি না হয় তোমাকে কয়েক সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে ভালো করে ভেবে চিনতে দেখো, নলে ফলাফল খুব একটা ভালো হবে না মা, বুঝলে? কথাটা যেন মনে থাকে। চলে গেল, ছেলেটা চলে গেল, কিন্তু যাবার সময় আমার সঙ্গে ভুলে গেল। বললো, মা তুমি স্বর্গে যাবে নাই নরকে থাকবে। কথায় বলে স্বর্গতে গেলে নাড়ু পাবে, আর নরকে পচে পচে মরবে। না না, আমি আমি এই নরকে পচে মরবো। তা না হলে ওই আদর্শবাদী মারা যে আমার থেকে আঙুল দেখিয়ে বলবে, যশোদা যশোদা তুমি মানাও, তুমি রাক্ষসী। হ্যাঁ হ্যাঁ, তুমি রাক্ষসী, রাক্ষসী। কিন্তু কিন্তু আমি এখন কি করবো? আমার সুজন, আমার সনাতন যদি জানতে পারে, না না না, আমি আমি তাদের কিছু জানতে দেবো না, কিছু জানতে দেবো না। সমস্ত ব্যথাই বুকে নিয়ে আমি সর্বসময় ধরিত্রীর মতো থাকবো, কারণ আমি যে ওদের মা। না, তুমি শুধু বলো, তুমি জনমস্তলনে মহামায়া দুর্গা, তাই তোমার চরণে মাথা রেখে আমি যদি জনমন্ত্র বলতে পারি, সেই মহামন্ত্র জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি করিয়স। বড় খোকা, বড় খোকা হলো একবিংশ শতাব্দীর আমি তোমার অদম সন্তান মা। একই তোমার চোখে জল, তুমি কাঁদছো মা। না না, আমি কাঁদবো কেন বাবা? কাঁদিনি তো। তুমি না বললে মানে বুঝিস মা, আমি মূর্খ বলে তুমি কি আমাকে সবসময় এড়িয়ে চলো? মূর্খ বলে কি আমি তোমার উপযুক্ত সন্তান নই মা? উত্তর দাও, নীরব কেন জননী? ওরে খোকা, না বাবা না, তুই যে মাটি মাখা এ যুগের ভগবান। ভগবান আমি নই মা, রক্তে মাংসে করা আমি যে সামান্য মানুষ মাত্র। তবু তবু তো তুই সত্য ন্যায়ের প্রতীক, তার জন্য তো তোকে আমি শিখিয়েছি সত্য মানতে, দীক্ষা দিয়েছি সত্য পথে চলবি, জীবনে যত ব্যথা আসুক আঘাত, হাসি মুখে সব ভুলবি, হাসি মুখে সব ভুলবি, সত্য মন্তে দীক্ষা দিয়েছি, সত্য পথে চলবি, জীবনে যত ব্যথা আসুক আঘাত, হাসি মুখে সব ভুলবি, হাসি মুখে সব ভুলবি। আমি জানি না আমি কে, আমি কেমন, তবে বলতে পারি আমি সংসারের বড়, তাই তুমি আশীর্বাদ করো মা। আমি ছিল বড় হয়ে বড় ভাইয়ের কর্তব্যটা পালন করতে পারি, কারণ বিজন সুজন যে ওরা আমার দুটো নয়নের মনে। ওরে খোকা, তোর মতো সন্তান যদি সারা পৃথিবীতে প্রত্যেকটি ঘরে ঘরে মায়ের গর্ভে জন্মাতো, তাহলে সারা পৃথিবীতে সত্যির সুনামিতে ভেসে যেত রে বাবা। ওরে খোকা, আমি শত জন্মের পুণ্যের ফলে তোর মতো সন্তানকে গর্ভে ধারণ করে আজ আমি বড় ভাগ্যবতী রে খোকা, বড় ভাগ্যবতী। আমায় খিদে পেয়েছে, তুমি আমায় খেতে দেবে না মা? হ্যাঁ বাবা, হ্যাঁ। দেখ দেখ, আমি কথায় কথায় ভুলেই গেছি, সেই সকালবেলায় বেরিয়ে দুপুর করতে চললো, কিন্তু এখনো পর্যন্ত তুই মুখে কিচ্ছু তুলিসনি। শোন, আমি রান্না করে যাচ্ছি, তুই কিন্তু হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি আসবি। আজ আমি
তোকে নিজের হাতে খাইয়ে দেবো। দেরি করবি না কিন্তু, কেমন? তাড়াতাড়ি চলে আয়। কি বললে? কি বললে মা? আজ তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দেবে? সত্যি মায়ের তুলনা শুধু মাই, তাই শত দুঃখের মাঝে মায়ের আঁচলে মাথা রেখে ঘুমালে যেন দিক বিদিক থেকে ছুটে আসে কত শান্তি। দাঁড়াও, আমাকে দেখে চমকে উঠলে যে হে, বলি ভূত দেখলে নাকি? ঠিক দিন তারিখেই এসেছি, দাও টাকা দাও, আই টাকা নিয়েই বাড়ি ফিরবো। আমি বলছিলাম কি গোসাই কাকা, সামনে সুজনের পরীক্ষা, তুমি কেমন মানুষ হে? বলি লজ্জাবোধ বলতে কি তোমার সর্বাঙ্গে বিন্দু মাত্র নেই? জয় নিতাই, জয় নিতাই। মানে বলছিলাম কি, তোমার ওই মানে পিন্ডি চটকায় হে। ভালো করে মন দিয়ে শোনো, আমি তোমায় 6 মাস সময় দিয়ে যাচ্ছি। এই 6 মাসের মধ্যে সুদে আসলে টাকা ফেরত না দিলে আমি তোমায় ভিটে ছাড়া করে ছাড়বো, কথাটা মনে রেখো। আর এটাই হলো আমার শেষ কথা। কি বললেন গোসাই কাকা? আপনি আমাদের ভিটে ছাড়া করবেন, কিন্তু কোন অধিকারে? জয় নিতাই, জয় নিতাই। অধিকার আছে বলি তো এত জোর করে বলতে পারলাম হে বিজন। আর ওই কেনর উত্তরটা আমাকে জিজ্ঞাসা না করে তোমার দাদাকে জিজ্ঞাসা করো, তাহলে আগাগোড়া সব বুঝতে পারবে। মনে রেখো, আমি নিতাই ভক্ত রাম গোসাই, অত সহজে কাঁচাইলে পা দিই না বাবু। জয় নিতাই, জয় নিতাই। বর্দা, গোসাই কাকা যেন কি বলে গেল? তবে কি? হ্যাঁ রে বিজন, গোসাই কাকার কাছে সত্যি সত্যি আজ আমি 50,000 টাকা ধার দিয়েছি, যার সুদে আসলে 1 লাখের কাছাকাছি। তোরা সুদের করার সমস্ত খরচ জোগাতে নেই, কিন্তু আমাদের না জানিয়ে তুমি? তোদের কোনো কিছু না জানিস তো আমি এত দূর পথে গিয়েছি, তাই তাই সামান্যটুকু ব্যাপারটা তোদের জানাই নেই। তুমি ভুল করেছো বর্দা। ভুল? হ্যাঁ, শুধু ভুল নয়, আমাদেরকে ঠকিয়ে তুমি সমস্ত টাকা আত্মসাৎ করেছো। বিজন, আমি? তুমি ঠক না, মিথ্যাবাদী। না, না, বাহ মেজদা বাহ, তোমার কথা শুনে সত্যি আজ আমি হাততালি দিতে বাধ্য হলাম। সুজন, চোখ রাখিও না মেজদা, আমি জানি আজ তুমি উন্নতির নেশায় মাতাল হয়ে দেবতার মতো মাটির মানুষকে চিনতে ভুল করছো। তাই তোমার চোখে বর্তা যাই হোক, আমার চোখে সাক্ষাৎ ভগবান, আর সেই ভগবানকে কিনে তুমি সুজন, বর্তা তুমি শুধু বৃক্ষ নও, তুমি গল্প বৃক্ষ। এতদিন তোমার কাছে যা চেয়েছি তাই পেয়েছি, নিজে না খেয়ে আমাদের খাইয়েছো, আর সেই কিনা তুমি? আমি ঠক, আমি মিথ্যেবাদী, আমি 50,000 টাকা আত্মসাৎ করেছি। তাহলে কেন একটা ঔষধের অভাবে আমার স্ত্রী মমতাকে অকালে হারাতে হলো? কেন উপযুক্ত স্বামী হয়ে মমতার বিন্দু মাত্র স্বাদ আমি পূরণ করতে পারিনি? কেন কেন কেন? বর্তা, আজ আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা একটু একটু করে বাষ্প হয়ে আকাশে উড়ে যাচ্ছে। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। তোমার ওই নেকাকার নাই, মা আর সুজনের মন বলবে, কিন্তু আমার নয়। ভীষণ ভাই আমার, দূর হয়ে যাও। মেজদা, আর একবার বর্দার উপর জঘন্য আচরণ করলে আমি তোমার হাত দুটো মারবি? আর না দাদা না, আমার শিক্ষা আমার বিবেক আজ সাই দিল না বলে আমি তোমাকে ছেড়ে দিলাম। কারণ বর্দার আদর্শে মানুষ হয়েছি, আমাদের অন্ধকার জীবনে এই ভগবানই ছেড়ে দিয়েছে শত শিক্ষার আলো, তাই দ্বিতীয়বার যদি তাহলে মনে রেখো মেজদা, আমি তোমার সমস্ত বঞ্চনার এক একটা হিসেব নেব। ঠিক আছে, তোর কথা আমার মনে থাকবে, কিন্তু তুই আমার একটা কথা শুনে রাখ, এই সমস্ত অপমানের জবাব আমি কড়াই গন্ডাই নেব। আর যদি নিতে না পারি তাহলে আমার নাম
বিজন বিজন ঠাকুরমা। বিজুর কথা শোন ভাই, চলে গেল। যাবি তো? ও যে আজ বড় হয়ে মানুষের মতো মানুষ হয়েছে, তাই তো মূর্খ সনাতন ঠাকুর আজ ওর কাছে মূল্যহীন। আরে কখন থেকে আমি ভাত বেড়ে বসে আছি, তোদের গুনগুন যাবার নয়। একি একি বড় খোকা, তোর মাথা পিঠে রক্ত ছুটছে। তোর চোখে জল কেন? বল বল আমার বড় খোকার কি হয়েছে বল। আমি জানি না মাগো, তাই তো কিছু বলতে পারবো না। তবে এটুকু জানি, যে বড়টা নিজের সুখ স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে সারা জীবন কাদামাটির সঙ্গে লড়াই করেছে, সেই বড়টা আজ মেজদার কাছে ঠক মিথ্যাবাদী ধাপ্পাওয়া। ও ভগবান! বড় খোকা, বড় খোকা, তুমি আমার মাথায় হাত রেখে বলো তো মা, সত্যি কি আমি 50,000 টাকা আত্মসাৎ করেছি? না, আমি কি নিজের আত্মসুখের জন্য বাড়ি বাঁধা রেখে 50,000 টাকা আত্মসাৎ করেছি? বলো মা, বলো বলো। মা চুপ কর, চুপ কর বড় খোকা, চুপ কর। তোর এই দুর্গন্ধময় কথা শোনার আগে ভগবান আমার মৃত্যু দিল না কেন? দিল না কেন? তবে কি বিজয়? হ্যাঁ মা, আমি নিজের স্বার্থ রক্ষার জন্য রক্তের বন্ধনকে ছেড়ে ফেলতে বাধ্য। দরকার হলে আমি তোমাদের সবাইকে এক এক করে জ্বালিয়ে পুড়িয়ে মারবো, তবু এই জমি আমার চাই। আমার পা থেকে পৃথিবী সরে যাচ্ছে কেন? বড় খোকা, বড় খোকা তুই কোথায়? কথা বলো মা। একি মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল কেন? তবে কি মায়ের? না, আমি আমি কিছুতেই মাকে আমি মরতে দেব না। এক্ষুনি আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, কিন্তু কিন্তু আমার কাছে যে এখন একটা টাকা নেই। তবে কি মায়ের টাকার অভাবে? না, আমি আমি মাকে মরতে দেবো না। আমি রক্ত বিক্রি করে মায়ের চিকিৎসা করাবো, তবু অত সহজে আমি মাকে মরতে দেব না। মা এই তো জীবন কাঁদিস না রে, মুছরে তোর কান্না হাসির খেলা। এই তো জীবন কাঁদিস না রে, মুছরে তোর কান্না হাসির খেলা। এই তো জীবন কান্না হাসির খেলা। এই তো জীবন কাঁদিস না রে। পিয়ালি, এই পিয়ালি, তোরে আমি ভালোবাসি। মুখ করে তোর মরণ ভালো। ইস কি আপনারে কথা শুনলেও গা একেবারে জোরে যায়। আরে বাবু, পিয়ালি কোনো বাজারে মাল নয় যে যখন তাকে তাকে ছিঁড়ে খাবে। তোর ছোট কথা শুনে না অষ্টাঙ্গ একেবারে জ্বলে যায়। আজ এলে না ওকে আমি তুই আবার আর পিছনে আছিস? পিছু কে কে বলেছে? তাহলে চলে যা, চলে যা আমার সামনে থেকে।
যাব তবে আজ তোকে সঙ্গে নিয়ে যাব। তোতলা হলে আমি ইনভার্টার মালিক মদন বাবুর ছেলে মালিক। চল ওই ঝোপের আড়ালে দুজনে মিলে একটু গল্প করি। গল্প করা যদি এত শখ, তাহলে জানা ঘরে তো তোর একটা যুবতী বোন রয়েছে, তাহলে সেই বোনের বুকে মাথা রেখে বেশ চলতে গল্প। বাবাকে বলে দেব শালে বোনকে নিয়ে ফালতু কথা। গায়ে ফসকা পড়ে গেল বুঝি, হারামজাদা কোথাকার। ঠিক আছে, তোকে আমি দেখে নেব রে শালে। আমি এই ইনভার্টার মালিক মদন বাউরির ছেলে বনমাল। আরে চাচা, তোর ওই চোখ রাগানিকে ওই বাউরের মেয়ে পিয়ালি ভয় পায় না। আমার বাবার কথা বাঘে ছাগলে এক কাটে জল খায়। আরে চাচা, তোর ওই চোখ রাগানিকে পিয়ালি একটু ভয় পায় না। যা। ঠিক আছে, যাচ্ছি। তবে টাকা জোরে। আরে টাকা জোরে তোরা দিনকে রাত রাতকে দিন করতে পারবি, কিন্তু কোটি টাকার বিনিময়েও তোরা কোনোদিন ভালোবাসা কিনতে পারবি না। কারণ এই পিয়ালির ভালোবাসা অনেক আগে ওই ঈশ্বরদার কাছে বিক্রি হয়ে গেছে। ঈশ্বর, তুই কি ভেবেছিস সালে তুই ঈশ্বরের সাথে প্রেম করবি আর আমি প্রেম করবি আমার সাথে? এই শকুনের চোখ, তুই কোথাও যেতে পারবি না। তোর এই যৌবনটা শুধু আমার জন্য। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ও বাবা, ও বাবা, প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ও বাবা, ও বাবা, কি দারুণ। জেগেছে আমার মনে কি সুরের কথা, তোকে ভালোবাসতে আমার বয়ে গেছে। আমার ভালোবাসার হৃদয় বানাচ্ছে শুধু একটাই ফুল ফুটবে, আর সেই ফুলের গন্ধ ছড়ানো ফুলটা হলো আমার ঈশ্বরদা। ঈশ্বর নয়, নাগেশ্বর রাজা। Yes! My name is রাজা, কিন্তু এলাকায় সবাই আমার রাজা মস্তান বলেই জানে। পছান, আমাকে যেতে দে। কোথায় যাবে? তোদের এই ঝুপড়ি ঘরে না বসের হোটেল বুলবুল? মাইরি বলছি, বসের বুলবুল ঘরে গেলে তুই রানী হয়ে থাকবে, কারণ বস তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আরে চাচা, তোদের কাছে ভালোবাসা হচ্ছে হাট বাজারে পুতুল কেনার মতো। ভালোবাসার অর্থ তারাই বোঝে যারা মানুষকে ভালোবাসে। বেশি ভাওতাবাজি কথা বললে তোকে আমি জোর করে ধরে নিয়ে যাব। জোর করে সবকিছু পাওয়া যায়, কিন্তু কারো ভালোবাসা পাওয়া যায় না। ঈশ্বর মাস্টারের সঙ্গে বেশ কিছুদিন মেলামেশা করে ভালোই তো কথা শিখেছিস। 2 টাকার মাস্টার আচ্ছা কর তোর দিমাগটা বিগড়ে দিয়েছে। আমার মনে হয় তোর হয়তো জানা নেই যে আমার বস যা চায় তা পায়, আর না পেলে সেটা জোর করে আদায় করে নেয়। তাই বসের হুকুম
চুলের মুঠি ধরে টানতে টানতে আমি গাড়িতে করে নিয়ে যাব। তা হতো ছাড়তে হবে না জানোয়ার, কারণ কারণ পিয়ালি বাউরি মেয়ে হলো এত সহজ নয়। তোর হয়তো জানা নাই যে গাড়ি হচ্ছে নাগিনী, ছবলকে দেখেই হবে। আমি ওজা হয়ে তোর সব পিস্তা ভেঙে দেব রে। তাহলে তুইও শুনে রাখ, তোদের মতো অসুখে নিধন করার জন্য যুগে যুগে কিন্তু নারীরা এসে গেছে চামুন্ডা কালী, আবার কখনো ধনুষ্টরী মা মহামায়ার রূপ দুর্গা কালী। আমি কোনো অসুর নই, আমি তেতা যুগের রাবণ, কাপড়ের দুঃশাসন। তাহলে ভালো করে তুইও শুনে রাখ, তোদের মতো দুরাচারীদের দমন করার জন্য আকাশে বাতাসে ছুটে আসছে, ধনুর বাণ নিয়ে ছুটে আসছে অযোধ্যাপতি রাম, সুদর্শনধারী কৃষ্ণ। কান পাতলে শুনতে পাবি পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে আকাশে বাতাসে কল্লোলিত হচ্ছে সেই মহামন্ত্র, যদা যদা হি ধর্মস্য জ্ঞানী ভবতি ভারত অভ্যুত্থান মদর্মস্য তদাত্মানম সৃজমহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় জনস্কৃতম ধর্মশাস্ত্র পরাঠায় সম্ভবামি যুগে 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 যুগে। তাহলে দেখছলে রাজা মস্তানের হিম্মত আছে কিনা। আমাদেরকে কাছে না, বাঁচাও রাজাকে বাঁচাও, ছাড় ছেড়ে বাঁচাও না, আও তুমি পাশে থাকবে না। ছেড়ে বাঁচাও আমাকে। যাবে তুই ঈশ্বর মাস্টার। ইয়েস, আমি ঈশ্বর মাস্টার, যে হাতে কলম ধরি সেই হাতে মাঝে মাঝে খড়গ তুলি। রাজার গায়ে হাত তুলে কাজটা তুই ভালো করলি না মাস্টার। আর জানো, একটা ভালো মন্দের বিচার তোর মতো একটা লম্পট চরিত্রহীনের কাছে শিখতে চাই না। তবে রে মাস্টার, এবার বলতো তোদের মতো ফুটমস্তানকে শ্রেষ্ঠ করতে এই ঈশ্বর মাস্টারের একটা হাতের কবজিতে যথেষ্ট বল আছে রে চোর। এবারে বলতো তোকে এখানে কে পাঠিয়েছে? না বলবো না। আর বাপ বলবে রে কুত্তা। বল তো কে পাঠিয়েছে? বল। বলছি আপনার ভাই নাগেশ্বর পিয়ালিকে তুলে নিয়ে যেতে। তবে আবার দেখা হবে। মাই নেম ইজ রাজা, কিন্তু এলাকায় সবাই আমায় রাজা মস্তান বলেই জানে, তাই অপমান আমি সহজে ভুলবো না। চলে যমরাজ বারবার ভাবে কি করে হবে আমার মরণ। দাসকার রাবণ। আমার ভীষণ ভয় করছে, ভীষণ ভয় করছে। কিসের ভয় পেলে? আমি তো আছি। আমার এই বুক থেকে এত সহজে কেউ তোমাকে কেড়ে নিয়ে যেতে পারবে না। আজ তুমি যদি সেই সময় আমি শুধু ভাবতে পারি না একটা কথা, যে আমার ভাই হয়েও তার কেন এমন পশুর মতো আচরণ। তুমি এই সময় যদি এসে না পড়তে, তাহলে সত্যি সত্যি আমার যে কি হতো আমি কিছু ভেবে উঠতে পারছি না। ঈশ্বর, আমি নয় পিয়ালি, ভগবান। কোন কোন ক্ষেত্রে স্বয়ং ভগবানই তো আর্তের রক্ষক হয়ে মানুষের প্রতিমূর্তি হয়ে ফিরে আসে, কিন্তু আমরা ভাবি তার বিপরীত। তাই তো আমার স্বপ্নের মন ফেরি করে বলতে ইচ্ছে করে, আমরাও তো মানুষ, তোমরাও মানুষ হও, মানুষ হওয়ার দীক্ষা নাও। জানো পিয়ালি, আজ বিশ্বাসের গলা টিপে ধরেছে অবিশ্বাস, তাই অধঃপতনের অন্তরালে হারিয়ে যাচ্ছে স্নেহ, মায়া, মমতা। তাই কান পাতলে সারা বিশ্ব জুড়ে শোনা যায় শুধু কান্না আর কান্না। জানি না সে কান্না রোল কবে থামবে, তবু আমি সবার হয়ে একটা কথাই বলতে চাই, আমরা মানুষ, আমরা মানুষ, আমরা মানুষ, মানুষ। মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ, মানুষের জন্যে। এই মানবতাহীন সমাজে তোমার সমাজে কেউ গুরুত্ব দিবে না। তাই তো পরে যারা তিলক গলায় বস্ত্র পরে
গলায় লামা বলে নিয়ে যারা আঁকড়ায় আঁকড়ায় কীর্তন গাইছে, আঁকড়ায় আঁকড়ায় বসে তারা মা বোনদেরকে দিচ্ছে ইচ্ছর, কলঙ্কিত করে দিচ্ছে তাদের শীতের সিঁদুর। তাই তো আমার বড় ভয় হয় ঈশ্বরদা, হয়তো কোনোদিন আমাকেও যদি ওরা। পৃথিবীর এমন কোনো দুর্বার শক্তি নেই পিয়ালি যে আমাকে তোমার থেকে আলাদা করে। কিন্তু কিন্তু আমার যে বড় ভয় হয়, আমি যে ছোট জাত। তাতে কি হয়েছে, তোমার রক্তও তো লাল। কিন্তু কিন্তু এই সমাজে গণ্যমান্য ব্যক্তিরা যদি জাত পাতায় বেড়া জল তুলে আমাকে আমাকে প্রথম হাতে এখান থেকে দূরে ছুড়ে ফেলে দেয় কোনো সমাজ সংসারের বাইরে, তখন আমি ওই সমাজপতিদের হাত পা দুমড়ে মুচড়ে ভেঙে দিয়ে ওদের কানে কানে চিৎকার করে বলবো, আমি জাত মানি না, আমি ধর্ম মানি না, আমি শুধু জানি যে আমরা মানুষ, আমরা সবাই ভগবানের সৃষ্ট জীব। হ্যাঁ পিয়ালি, শুধু এই জন্মেই নয়, এই পৃথিবীর বুকে আমি যতবার জন্মগ্রহণ করব, যুগে যুগে তোমাকে নিয়েই বাঁচবো আমি একটা ছোট্ট সুখের নেক। আর সেই ভালোবাসার বাড়তে পেয়ে আমার হৃদয় মানুষকে ফুটে উঠবে রাশি রাশি ভালোবাসার ফুল। আর সেই ফুলের মালা গেঁথে আমি তোমার বুকে মাথা রেখে আমি তোমাকে বলবো, আমি বাদ দিই নেই। নেতারা যেমন দিন দিন পার্টি চেঞ্জ করছে, ঠিক আমিও। আরে কি হলো আপনাদের? আমার কাণ্ড কারখানা শুনে আপনারা হো হো করে হাসছেন কেন? কি বলছেন আমাকে? কুকুরের বাচ্চা! আরে ধর মশাই ধর, আমাকে কুকুর বলে? এই রাস্তার কুকুরকে অপমান করবেন না, কারণ কুকুরেরা হয় প্রভু ভক্ত, আর আমি আমার প্রভু
মানে আমার বাবাকে ওই সম্পত্তির লোভে একদিন গলা টিপে জয় মা মনসা। আবার কে ফোন করছে? হ্যালো হ্যালো, নাগেশ্বর বলছি। আরে লাইনে বসো, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কথা দিচ্ছি অনলি 7 days, মানে 7 দিনের মধ্যে পিয়ালিকে আমি আপনার হাতে তুলে দেব। বস, আপনার কথা মতো সুন্দরী পিয়ালিকে আমি ধরে আনতে পারিনি রাজা। আমি আপনার চেষ্টা করেছিলাম বস, কিন্তু আরে তোদেরকে আমি কি জন্য এখানে মাটিতে পুষে রেখেছি? শুধু ঘি ভাত খানোর জন্য? আমার একটা বেগে তুলে আনতে পারলি না? তোরা তো জানিস আমি একটা কাউল না, কোনো ছোড়া দেবে না। আমি আপনার চেষ্টা করছিলাম বস। আমার সাগরে হয়ে সামান্য মেয়েকে একটা তুলে আনতে পারলি না? ও মাই গড, আমার মাথায় ব্যান্ডেজ। সুগ্রীর ভয় না বস, সে হলো আপনার দাদা ঈশ্বর মাস্টার। আরে চাই না জোর করে গাড়িতে তুলবো ভেবেছে, সেই না আপনার দাদা হাজির, তাই কোনো রকমে জানের ভয়ে পালিয়ে এসেছি বস। খুব ভালো। আপনার দাদা পিয়ালিকে ভালোবাসে বস। ভালোবাসে? আপনি হুকুম করলে ওই মাস্টারের লাশ আমি গায়েব করে দিতে পারি বস। আপনার ভালোর জন্যই তবে, আর উল্টে আপনি আপনাকে চড় মারলেন। চোরটা আমি তোকে মারিনি রাজা, আমি তো মেরে চাই সবাই ঈশ্বর বাঁচাতে গেলে একবার কোনো রকম বাউরি সুইটার সঙ্গে বিয়েটা হতে দে, তারপর দেখে যা আমার খেলা। খেলা শক্তিরন্ত্রের জলে বন্ধু হয়ে আমার দাদা ঈশ্বর মাস্টার হয়ে উঠবে মস্ত বড় মাথা। আর সেই সুযোগে আমি 2 টাকা একটা কলমের জোরে দাদার স্থাবর অস্থাবর একাই ভোগ করবো। কি বুঝলি? আমি কিছু বুঝলাম না বস। আমার কথাগুলো কালিদাসে হিয়ারির মতো একটু টেরা, এত সহজে আমি শোনা কেউ বুঝতে পারে না, কারণ আমার কোনো জেরক্স নেই। বস, একটা সুখবর আছে। সুখবর? ইয়েস বস, আপনি খুব শীঘ্রই ওই সনাতন ঠাকুরের 5 বিঘা সম্পত্তি 50% পার্টনার হতে চলেছে। পুলিশ কিনে রাজা? ইয়েস বস, কথাটা জানাতে আপনাকে আমি ভুলে গেছি যে গতকাল রাত্রে আমার পুরনো প্রেমিকা পিউ, হ্যাঁ ওই পিউ হচ্ছে। বলুন এই কঠিন কাজটা আপনি করতে পারবেন? আমি নাগেশ্বর সেন চেষ্টা করলে ব্যাংক দিয়ে 4টা পয়সা আপনার গাল। সনাতন ঠাকুর, তুমি একদিন বিষাক্তকে উঠে নিচে পা রেখেছিলে, তাই ছবল তোমায় খেতেই হবে। বস কি বলে গেল? মানে কাজ হয়ে যাবে? ও মাই গড, সেই কলেজ ছিল পেপিওকে আমি দেখেছি, আজ কতদিন দেখেনি, তাই নাম করতে সারা দেহ যেন আমার মোচড় দিয়ে উঠছে। সত্যি সত্যি ভেরি ভেরি নাইস গার্লস। এতক্ষণ তো শুধু আমি তোমার কথাই ভাবছিলাম, তারপর বলো কেমন আছো? ভালো নেই রাজা, ভালো নেই। ওই একটা ঝামেলায় সবসময় পড়ে আছি, তাই সব ঠিক হয়ে যাবে। মারি বলছি, বসের প্ল্যান মাফিক কাজ করলে খুব সহজেই তোমার কাজ হাসিল হয়ে যাবে। সত্যি বলছো? সত্যি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, না না না, তোমাকে বিশ্বাস করি বলেই তো সহানুভূতি পাওয়ার আমি আশায় এসেছি। পিউ, সেই কলেজ লাইফে তোমার সঙ্গে আমার অবাধ মেলামেশা, এমনকি তোমাকে আমি বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলাম। হ্যাঁ, তুমি পরীক্ষায় ফেল হলে তারপর প্রিন্সিপাল একে দত্তকে খুন করে সোজা চলে গেলে জেলে।
তারপর মার্ডার কেসের আসামি জেল ফেরত রাজা মস্তানের ভালোবাসা হারিয়ে গেল এক অনুশোচনার অন্ধকারে। আজও সেই দিনটার কথা মনে করলে দু চোখে নেমে আসে আমার বাঁধ ভাগা অশ্রু। কিন্তু তুমি বিশ্বাস করো পিউ, এই রাজা মস্তান হলেও আজও তোমায় ভালোবাসে। সত্যি? শুধু সত্যি নয়, সত্যি সত্যি সত্যি। আমার কাজ হবে তো রাজা, আমার কাজ হবে তো? মানে জমিটা ওই দখল করতে পারবো তো? আরে বাবা, তুমি কয়েকটা দিন অপেক্ষা করে ডালেন, তারপর একবার, শুধু একবার কোনো রকম জমিটা দখল করতে পারলেই ওই বিজন নামক হ্যাংলার স্বামীটাকে ডিভোর্স দিয়ে তোমাকে। বৌমা, এই যে বৌমা তুমি। হ্যাঁ আমি। তা হয়েছে নাকি শুনি? না মানে বলছিলাম কি, যদি সেই দাবিতে তোমাদের দুটো বকিছি মা, তাই বলে কি তোমরা রেগে এই বাইরে বেরিয়েছো? অমনি তোমরা বুড়ো ছেলের পেছু ধরে। ছি বৌমা ছি, এ তুমি কোন নরকে এসেছো? এ ঘরের চারপাশে এ কার ছবি? আর এরই মধ্যে তুমি। এই শালা বুড়ো, এটা কোনো সাধকের কুড়ে ঘর নয়, এটা হোটেল বুলবুল। এখানে ন্যাংটা ছবির পুজো হয়। তোমাকে এখানে আমি এক মুহূর্ত থাকতে দেবো না বৌমা। শুনে কথা জ্বলে যায় অঙ্গ। বৌমা, তুমি হলে একজন বাঙালি ঘরের বউ, তার চেয়ে বড় পরিচয় বসুদেব ঠাকুরের পুত্রবধূ। না, তাই কোন সাহসে, কারো অধিকারে তুমি এখানে এসেছো? আমি কোনো গ্রামের মেয়ে নই যে বাইরে বেরোতে গেলে পারমিশন নিতে হবে। গায়ের মেয়ে না হলেও তুমি কিন্তু গায়ের বউ, এই কথা কি তুমি অস্বীকার করতে পারো বৌমা? গায়ের বউ হলেও পিউ কিন্তু হাই সোসাইটিতে মানুষ হয়ে যাবে। হাই সোসাইটি? তাহলে সোসাইটির শব্দটাকে তোরা দু ভাগে ভাগ করে দিয়েছিস, তাই তো এই যুগের সভ্যতা কত নিচেই নেমে গেছে। এই শালা বুড়ো, ফোট এখান থেকে, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে ঠেলে দেবো। এটা কোনো যাত্রার রঙ্গমঞ্চ নয় যে শ্রোতা ভাইরা তোর ডায়লগ শুনে হো হো করে হাততালি দেবে। কি বললে ভাই? শালা বেশি বক বক করলে তোর সারা গায়ে আমি অ্যাসিড ঠেলে দেবো। বলি শুনছো, শুনছো ভাসুর ঠাকুর? তোমার এই কলস স্টোরেজে আলু পেঁয়াজের মতো ওই পড়ে থাকা বাসি কথাকে এই যুগে কেউ মূল্য তার দেবে না, বরং খেপা বলে সবাই পাথর ছুঁড়ে মারবে। আরে এ যুগে বাপ ছেলে ভাই বোন এক খাটে বসে কত রং বেরঙের সিনেমা দেখে, আর সুযোগ পেলে শালা বুলো ফিল্ম বাদ দেয় না। ওরে বিজন, বড় ভাই হয়ে তোদের হাত জোড় করে বলছি, যেন পরের ঘরে ধোঁয়া দেখতে গিয়ে নিজের ঘরে আগুন লাগিয়ে দিস না। ও গড, আবার সেই এক পাশে গল্প। বাসি গল্প নয় পিউ, একেই বলে পাগুলির পোলা। ঠিক বলেছিস রে বিজন, সত্যি সত্যি আজ আমি পাগল। আইরে সংসার অপূর্ব, তোমার চরণে শতকোটি প্রণাম। বাহ বাহ বাবা বাহ। বর্দা, আমি তোমাকে শেষবারের মতো বলছি, পিউ আমার স্ত্রী, আধুনিকা হলো উচ্চশিক্ষিতা, এমনকি পঞ্চায়েত প্রধান কৌশিক দত্তর মেয়ে। তাই তার কোনো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করলে আমার এই জুতো দিয়ে তোমার মুখের একটাই কথা। হ্যাঁ, ভাসুর হলেও কথাটা যেন মনে থাকে। থাকবে বৌমা থাকবে, আমি জীবিত থাকতে কোনোদিন ভুলবো না। এমনকি স্নেহের দাবিতে তোমাকে কোনো কথা বলবো না। আর যদি অজ্ঞানের বসে তোমাকে কোনোদিন কোনো কথা বলে থাকি, সেদিন কিন্তু ওই জুতো জোড়া দিয়ে এই অবার্থ সনাতন ঠাকুরের মুখ কাটা ভেঙে গুড়িয়ে দিও বৌমা, ভেঙে গুড়িয়ে দিও। গেছে আপদটা বিদেই হয়েছে। শালা লেটা চুগলো। এখন আমরা তিনজনে বসে, ওই কে আছিস, ড্রিঙ্ক নিয়ে আয়। ড্রিঙ্কস না হলে চলে না।
কিছু খুঁজলাম। বন্ধুরা, তোমরা বিকেল আমার সেই খোকন ছোলাকে দেখেছো? তাহলে বলো না, আমার খোকন ছোলা কোথায় গেছে? আমি কোন পথে গেলে তার দেখা পাবো? পেয়েছি, আমি আমার সেই খোকন ছোলাকে আবার ফিরে পেয়েছি। এই তো আমার সেই খোকন ছোলা। কি মিষ্টি মুখ, গোলাপের পাপড়ির মতো দুটো ঠোঁট, আর সেই ঠোঁটের আড়ালে লুকিয়ে আছে কি মিষ্টি মিষ্টি হাসি। কানে না সোনা, কানে না। খিদে পেয়েছে? ও দুধ খাবি? না, একটা বার করে যাবে, দুধ খাবে, কিছুতেই খেতে যাবে না। কারণ ওই দুধ তোর পেটে গেলে এই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আঙুল তুলে চিৎকার করে বলবে, মানিক চাঁদ একটা বেশ্যার সন্তান, মানিক চাঁদ পাপের ঔরসে। আমি বারবনেতে বেশ্যা নই, আমি সহজ সরল গায়ের বদইন নারী। কেন কেন আজ আমি এই সাজে সাজেছি কাউকে জানতে পর্যন্ত দিইনি। যেদিন ঘন কুয়াশার মধ্য দিয়ে ওই সত্যের সূর্য নির্মলা হাসে ঘুরে দাও করে করে, সেদিন সবাই বুঝতে পারবে অন্ধকারে কেউ হস্তমুখ হবে না, কেউ না, কেউ না। একদিন বিশ্বাস করে ওই মায়াবী ভালোবাসায় আমি পাগল হয়ে গেছিলাম। আমি তার কাছ থেকে ভালোবাসার ফুল চাইলে সে ফুলের বদলে এক গুচ্ছ মালা এনে পরিয়ে দিত। কিন্তু আজ সেই বিশ্বাসঘাতকিনীর পরনে শাড়ি নেই, স্মৃতিতে সিঁদুর নেই, মুখে লক্ষ্মীর পাঁচালি নেই। সভ্যতা চেঞ্জ হয়ে গেছে। হাতে দামি মদের বোতল, মুখে জ্বলন্ত সিগারেট, হাই হিল জুতোর সাউন্ডের তালে তালে দেওরের কোমর জড়িয়ে বলছে, চুম্মা চুম্মা দে দে চুম্মা। কেন আজ আমি শাখা ভেঙে সিঁদুর মুছে নির্লজ্জ বেহায়া মেয়েদের মতো দেবরের গলা জড়িয়ে ধরে দুর্গম নোংরার মধ্যে উড়বো করছি? কাউকে জানতে পর্যন্ত দিইনি। কেন কেন সেই দিন কণ্ঠরুদ্ধ করে দিয়েছি আমি তুলসী তলার সেই গান, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে রেখো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে রেখো আলো করে। যে নারী তার স্বামীর পরিত্যক্তা হয়ে পর পুরুষের গলা জড়িয়ে নাচে, সে নারী নয়, সে নাগিনী, এক বিষধর কাল সাপিনী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নাগিনী বিষধর কাল সাপিনী, যাদের এই মনের ভিতরে জমে থাকা তীব্র বিষয় কুত্তার বাচ্চা নামে সান্নালে শৈলে আমি ছবলের পর ছবল, ছবলের পর ছবল মারবো। সেদিন সবাই জানবে আমি নারী নই, নাগিনী বিষধর কাল সাপিনী। বাঁচাও বাঁচাও, কে যেন সাপের মতো ছবল তুলে আমার মানিক চাঁদকে। না না, আমি পালিয়ে যাব, দূরে অনেক দূরে পালিয়ে যাব। দরকার হলে আমি প্রদীপের শিকার মধ্যে ঝুলে পড়ে আমার জীবনের সভ্যতার আলো জ্বেলে দেবো আমার ওই মানিক চাঁদের জীবনে। তবু আমি আমার মানিক চাঁদকে হারাতে দেব না। দোহাই তোমার কাছে, আমার মানিক চাঁদকে রক্ষা করো, আমার মানিক চাঁদকে মেরো না, আমার মানিক চাঁদকে মেরো না। মানিক চাঁদ, আমার চোখের সামনে শেষ হয়ে গেল আমার মানিক চাঁদের হাসি কাটা। নিমেষের মধ্যে শেষ হয়ে গেল আমার আশা আকাঙ্ক্ষা। খড়কুটোর মতো ভেসে গেল আমার সমস্ত স্বপ্ন। শয়তান নাগেশ্বর সান্যালের কামড়ার থাবায় আমার সমস্ত শরীর আজ রক্তাক্ত জড়িত। কি জ্বালা, কি জ্বালা! চলে যাচ্ছে, চলে যাচ্ছে মানিক চাঁদ আমার। ও বুঝতে পেরেছি, তোর তোর খুব খিদে পেয়েছে, তাই না রে সোনা? পাবেই তো। আজ কতদিন যে হয়ে গেল আমি তোকে খাওয়াই, তাই তো আমার বুকে দুধ গড়িয়ে পড়ছে। মানিক চাঁদ, পালিয়ে যাব, দূরে বহু দূরে পালিয়ে যাব, তবু আমি আমার মানিক চাঁদকে অত সহজে হারাতে দেব না। এই এই তুমি কে গো? কি জন্য এসছো? আমার মানিক চাঁদকে কেড়ে নিতে বুঝি? সাবধান, আসবে না, তা না হলে আগামীকাল খবরের পেপারে হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা থাকবে মানিক চাঁদের দিবাকর গাঙ্গুলির কোল থেকে মানিক চাঁদকে চুরি করে নিয়ে চলে গেছে। দিবাকর দাও দাও, আর এক পা এগোবে না, তা না হলে আমি তোমাকে পাথর ছুঁড়ে তোমার মাথাটা ভেঙে দেবো বলে দিলাম। তুমি আমার মানিক চাঁদকে চুরি করতে এসছো বুঝি? খবরদার,
তা না হলে থানায় গিয়ে তোমার নামে আমি আচ্ছা করে কেস ঠুকে দেবো বলে দিলাম। খোকা, কোথায় তোমার খোকা? দেখতে পাচ্ছ না নাকি অন্ধ হয়ে গেছো? ভেজাল খাবার খেয়ে খেয়ে নিজের চোখ দুটো খেয়ে ফেলেছো বুঝি? দেবাকর্তা মনে হয় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তুমি বিশ্বাস করো দেবাকর্তা, ওটা তোমার খোকা নয়, ওটা একটা খেলার পুতুল। পুতুল? হ্যাঁ দেবাকর্তা। তাহলে তুমি কে ভাই? আমি যোগেন বাবুর ছেলে বাদল। দেখবে ভাই, এ যুগের মানুষ বড় সুযোগ সন্ধানী, কাকের কণ্ঠে কোকিলের সুর। তাই সাবধান, মানুষ বড় বেঈমান। যারা দিনের আলোয় ভগবান সেজে থাকে তারাই রাতের অন্ধকার হয়ে ওঠে মস্ত বড় শয়তান, মস্ত বড় শয়তান। হ্যাঁ, তুমি ঠিক বলেছো দেবাকর্তা। এই যুগের মানুষ বড় বেঈমান, বড় বিশ্বাসঘাতক। নয়তো যাকে আমরা ভগবানের মতো বিশ্বাস করেছি সেই শয়তানের কুঠির চক্রান্তেই হলো আমার মায়ের চরিত্রে বলিদান। তাই সুযোগ বুঝে একদিন আমি তাকে রাস্তার মাঝে খুন করলাম। খুন? আমিও খুন করবো ওই শয়তান নাগেশ্বর সান্যালকে। সুযোগ যদি পাই তাহলে ওই শয়তান নাগেশ্বর সান্যালের বুকে বসাবো অসহ্য প্রতিহিংসার ছোড়া। রাস্তার মাঝে একা একা তুমি কার সঙ্গে কথা বল? কেন? নিজের মনের সঙ্গে। আরে বাহ, শালা নিজের মনের সঙ্গে কি একা একা কথা বলা যায় নাকি? কেন যাবে না? তোমাকে তো সব সময় কাছে পাই না, তাই। আর বলো না ডালে, এ শালা নেশাখোর গাঙ্গুলির অনেক কাম। আর আমাকে ভালোবাসা বুঝি তোমার কোনো কাজ নয়? আরে রাগ করছো ডালে, আরে সবসময় তোমাকে তার কাছে পাইনি, তাই সবসময় তোমাকে তার কাছে পাইনি, তাই পেট করে তুলে চাই টাকা। এই টাকার জন্য আমি কিন্তু কখনো কখনো এখানে সেখানে ছুটতাম, বুঝলে? টাকা? হ্যাঁ টাকা। এই টাকার জন্য আমি পৃথিবীর বাইরে যেতেও রেডি। তাহলে আমাকে নিয়ে চলো না ডিয়ার তোমার ওই টাকার ঘর। তুমি মানে এই বসের বুলবুল ঘরে যাবে? আরে হ্যাঁ, টাকার জন্য ওই বুলবুল ঘর তো কোন চাই, টাকার জন্য আমি নরকেও যেতে রেডি। আরে বসের কথা মতো চলবে তো ডালে? হ্যাঁ, কেন চলবো না? আরে যদি নাচতে বলে নাচবো। আরে যদি গাইতে বলে গাইবো। আরে তুমি যখন সব করতে রেডি, আজ আমি বসের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, শুধু তাই নয় ডালি, তার সঙ্গে তোমার ওই বস নাগেশ্বর সান্যালকে বলে দিও যে এই রাজ্য বাবুদের আমার যৌবনের ঢাল ও অস্ত্রতে এমন ঘায়েল করব যে হোটেল বুলবুলের সবচেয়ে ডিমান্ড হবে এই সেক্সি গার্ল ইন্দ্রাণী। সেক্সি গার্ল ইন্দ্রাণী, যদি একবার কোন রকম এই সেক্সি গার্লটাকে পেতাম তাহলে বসের দয় আমি হতাম কয়েকটা আলিশান ফ্ল্যাটের মালিক। এটাই তো আমি চাই, তাই নিত্য নিত্য ভালোবাসার অভিনয় করছি। কারণ আমাদের কাছে ওই 4 অক্ষরের ভালোবাসাটা হলো কয়েকটা টাকা হাতানোর ট্রিক্স। কোথায় গিয়ে আমার স্ত্রীকে অসম্মান করবে আর আমি মুখ বুঝে সহ্য করবো? সুজনের হয়ে আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি ভাই, এবারের মতো হতভাগাটাকে তুই ক্ষমা করে দে। না, কোনো ক্ষমা নেই। কোথায় কোথায় গিয়ে আমার স্ত্রীকে অপমান করবে, কি পড়বে না পড়বে 5 জন বন্ধু বান্ধবের কাছে চর্চা করবে, আর আমি তা মেনে নেবো? ইম্পসিবল। আমি জানি তুমি তাকে স্বেচ্ছাচারিতা দিয়েছো, স্বাধীনতা দিয়েছো, নইলে আমাকে অপমান করার এত বড় সাহস সে পেত না। আমি? হ্যাঁ হ্যাঁ তুমি। যত দোষ নন্দ ঘোষ, চমৎকার নিয়তির কি নিষ্ঠুর খেলা, অপূর্ব। তোমার ওই নেকাকার নাই, তুমি পাথরে মন গলাতে পারবে বর্দা, কিন্তু আমার নয়। আমি নিজে খাটি, নিজে খাই, বরং তোমাদের সবাইকে খাই। আর সেই কিনা, ওহ, আমার ভাবতেও অবাক লাগছে।
তাই চাবক মেরে যদি ওর পিঠের চামড়া আমি তুলে নিতে না পারি আমি বিজন নই। ভাই তোর হয়তো মনে নেই যেদিন তুই গাড়ির তলায় চাপা পড়ে আহত অবস্থায় সেদিন কিন্তু ওই হতভাগাটা তোকে বাঁচিয়েছিল। তাই বড় ভাই হয়ে আমার শেষ অনুরোধটুকু এবারের মতো সুজনকে তুই ক্ষমা করে দে ভাই। আমি কথা দিলাম যে মুখে এতদিন স্নেহের চুম্বন দিয়েছি সেই মুখখানা আমি ওর ভেঙে গুড়িয়ে দেব। ঠিক আছে, আজ না হয় তোমার কথা বলে আমি ওকে ছেড়েই দিলাম, কিন্তু দ্বিতীয়বার যদি কোনো ভুল করতে দেখি, তোমরা বোম দেখেছো বর্দা, কিন্তু ফুটতে দেখোনি। বিজয় বিজয় কথা শোন ভাই। তুমি ভাই বলে ছেড়ে দিলেও আমি কিন্তু কিছুতে ক্ষমা করবো না, কিছুতেই না। আমি বলছিলাম কি বিউ, এবারের মতো না হয়। কোনো কথা নয়, আমি শুনবো না শুনবো না শুনবো না। বিউ ছি 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 ছি, এত অপমান করেও কি তোমার লজ্জা করে না? তুমি কি মানুষ নাকি কাণ্ড জ্ঞানহীন একটা জন্তু? ভাগ্যিস ভালো তুমি আমাকে বিয়ে করেছিলে, নইলে তোমার যে কি হাল হতো তা কে জানে। শোনো শোনো বিজন, এই যুগে মাথা উঁচু করে বাঁচতে গেলে নিজের জবাব পাথরে দিতে হবে, বুঝলে? বলো কি বিউ, তের জবাব পাটকেলে নয় তো কি। এই শোনো শোনো, এদিকে শোনো। আমি জব্দ করার একটা বেশ ফন্দি এঁটে ফেলেছি। ফন্দিটা কি শুনি? তাই শোনো, বুঝলে? বলো কি বিউ? হ্যাঁ, সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। ওইটা লেখাপড়া শিক্ষিত লেখাপড়া শিক্ষিত বলেই তো আমি পুঁথির পাতায় প্রতিবাদের ভাষা শিখেছি বর্দা। না, তবু তোকে চুপ করে থাকতে হবে। এতদিন তো চুপ করেছিলাম বর্দা, ওদের শত অন্যায় অত্যাচার দেখেও বোবার মতো শুধু নীরবে চোখের জল ফেলেছি। ওরে বোকা, যারা সয় তারাই তো মহাশয়। কিন্তু বর্দা, আর যাদের কাছে তুই পদদলিত একদিন হয়ে উঠবি তাদের কাছে সম্মানিত। আজ তোকে যারা কাটার ঘা মারছে একদিন ওরাই তোকে ভালোবাসার আসন পেতে দেবে। সে ভাগ্য হয়তো এই পড়ে কপালে কখনো জুটবে না বর্দা। দূর পাগল, তোর হয়তো জানা নেই যে সত্যের পথ সহ্যের পথ বড় জটিল, বড় আধার, নিঃসুতি, গাঢ় অন্ধকার। তখন তোকে দিশাহারা হলে চলবে না, জানা তবে সত্য ও সততার আলো। তুমি সত্যের পূজারী বর্দা, আর সততাই হলো তোমার জীবনের মহান ব্রত। তুমি না খেয়ে আমাদের খাইয়েছো, রক্ত দিয়ে বাঁচিয়েছো, নিজে লেখাপড়া না শিখে আমাদের দুই ভাইকে মানুষের মতো মানুষ করে তুলেছো। সারা জীবন কাদা মাটির সঙ্গে লড়াই করেছো, তবু জীবনে ঘৃণা আর ধিক্কার ছাড়া তুমি কি পেয়েছো বর্দা? তুমি কি পেয়েছো? জবাব দাও বর্দা, জবাব দাও। সুজয়, কোনদিন নিজের কথা ভাবলে না? বৌদি মারা যাওয়ার পর আমাদের দুই ভাইকে সন্তান স্নেহে মানুষ করে তুললে। সারা জীবন কাদামাটির সঙ্গে লড়াই করেছো, সোনার বর্ণ দেহকে কালি করেছো, বিনিময়ে তুমি কি পেয়েছো বর্দা? অবজ্ঞা, লাঞ্ছনা আর গঞ্জনা। দূর বোকা, বড় হয়ে জন্মেছি কেন রে? ওই সামান্যটুকু না করলে এই ভদ্র সমাজের শিক্ষিত ভাইদের দলেরা আমার দিকে আঙুল তুলে চিৎকার করে বলবে সনাতন ঠাকুর বেঈমান, স্বার্থপর। তারপর জানিস রে সুজয়, বাবা মায়ের কাছ থেকে তোদের চাইতেও আমি অনেক ভালোবাসা বেশি পেয়েছি, কারণ আমি যে তোদের চাইতেও 10 বছরের বড়। তাই আমার অ্যাকাউন্টে জমে থাকা ভালোবাসা না হয় একটু তোদের খরচ করে যাচ্ছি। তুমি যাই বল বর্দা, আমি কিন্তু আজ তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বল? আমি আর লেখাপড়া করবো না বর্দা। কি বললি? হ্যাঁ বর্দা, লেখাপড়া ছেড়ে আমি এই শস্য শ্যামলা ভরা গ্রামের মুখে কোনো কাজ করব। তোর শেষ কথা এই সনাতন ঠাকুর শুনতে বাধ্য নয়, কিন্তু এত অভাবের মাঝে আমি যা লেখাপড়া করতে পারবো না বর্দা। দূর বোকা, অভাবের মাঝেই তো উপযুক্ত কর্মের সাধনা। কিন্তু বর্দা, যে রাজ্যের মানুষ গড়ার কারিগর শিক্ষকরা রাত কাটে কলকাতার রাজপথে লাঠি ঝাঁটা খেয়ে মহিলা ডাক্তারদের হতে হয় ধর্ষিত, শিক্ষিত যুবকরা না পারে বৃদ্ধ বাবার মুখে দুমুঠো অন্ন তুলে দিতে, সেই রাজ্যে লেখাপড়া করে কোনো লাভ নেই বর্দা, সেই রাজ্যে কোনো লেখাপড়া লাভ নেই।
আমি কাদা মাটি মাখা মূর্খ সনাতন ঠাকুর রে। তুই কোটটাই পরে যখন হাসপাতালে যাবি আমি তখন তোর পিছু ধরে বলবো, ভাই 5টা টাকা দিবি, ঝাল চানাচুর কিনে খাবো। বর্দা বর্দা তুমি মানুষ নও বর্দা, সাক্ষাৎ ভগবান। এই যে বলি, এই যে ভগবানের চেলা, আর সাত সকালে বিছানা ছেড়ে তুমি আমার ঘরে ঢুকেছিলে কেন? এ তুমি কাকে কি বলছো বৌদি? আরে বাবা তোমাকে তোমাকে বলছি, তোমাকে বলি। কোথায় গেল আমার বালিশের তলায় রাখা 500 টাকা? ও মা, চুরি করার এত শখ? চুরি 500 টাকা? আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না বৌদি। আরে বাবা, এটাই তো চোরের নিয়ম। ও মা, যেই আমি ভোর 5টায় বাথরুমে ঢুকেছি অমনি আমার বালিশের তলা থেকে টাকাটা গায়েব। টাকা দাও বলি, টাকা দাও, নইলে আমি ঘরে কিন্তু আগুন জ্বালিয়ে দেবো, আগুন। বৌদি তুমি বিশ্বাস করো, আমি কিন্তু ভোরবেলায় তোমার রুমে ঢুকেও নি আর টাকাটাও চুরি করিনি। বৌমা, আমি কিন্তু হলফ করে বলতে পারি আমার সুজন কখনো চোর নয়, চুরি করতে পারেনি। দরকার হলে আমি তোমাদের কাছে 2 হাত পেতে ভিক্ষা চাইবো, তবু চোর মনোবৃত্তি আমার নেই বৌদি, চোর মনোবৃত্তি আমার নেই। তোমার এই মরা কান্না তোমার মায়ের মন গোলাতে পারবে, কিন্তু আমার নয়, কিছুতেই না। আমি তোমাদের 7 পুরুষের দিব্যি খেয়ে বলতে পারি যে টাকাটা তুমি চুরি করেছো। তুমি না বৌদি, না চুরি করিনি। হ্যাঁ, তুমি ভগবান, তুমি বলে দাও দয়াময়, এই দূর সময়ে আমি এখন কি করি? সত্যি কি আমার সুজন চোর? হ্যাঁ, চোর। নোটের ভেতর বড় বড় অক্ষরে লেখা আছে আমার নাম PU। কোনো প্রমাণ আছে বৌমা যে টাকাটা আমার সুজন চুরি করেছি? বৌমা, এই বুড়ি বলে কি গো? আচ্ছা, তুমি যে কাল রাতে কি খেয়েছো তার কোনো প্রমাণ দিতে পারবে? পারবে না তো, কিন্তু আমার প্রমাণ আছে। ওই নোটের ভেতর বড় বড় অক্ষরে লেখা আছে PU। বুঝলে? ঠিক আছে বৌমা, তোমার কথা যদি সত্য হয়, সত্যই যদি সুজন টাকাটা চুরি করে থাকে, তাহলে তোমার স্বর্গীয় শ্বশুর মশাইয়ের দিব্যি করে বলছি, ওই হতভাগার পিঠের চামড়াটা আমি তুলে নেব। এই যে তাহলে তোমরা ভালো করে শোনো। আমি যখন ভোর 5টায় বাথরুমে ঢুকেছিলাম, দরজা ছিল খোলা, আর অমনি জানালা দিয়ে আমি দেখছি ঘরে ঢুকে ওই বালিশের তলা থেকে মানে এইখানে টাকাটা রেখেছি। ও বাবা, আমি কিন্তু স্পষ্ট ভাবে দেখেছি। হ্যাঁ, দেখো তো মা, ভালো করে তুমি দেখো তো আমার পকেটে কোনো টাকা আছে কিনা। খোকা তুই দেখো মা, তুমি দাঁড়িয়ে রয়েছে কেন মা? দেখো আমার পকেটে কোনো টাকা আছে কিনা। দেখছি রে সুজন। শাশুড়ি মা একেবারে সবাই বোবা হয়ে গেলেন। ও মা, সে কি? সবাই নীরব দর্শক, কারো মুখে কোনো কথা নেই। বৌদি, না, এখনো কিন্তু সম্পূর্ণ প্রমাণ হয়নি। আচ্ছা, এই দেখো, তুমি দেখো। তোমার নাম বৌদি ইংরেজিতে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে পিউ। মা,
বর্দা আমি চোর, সত্যি সত্যি টাকাটা আমি চুরি করেছি, তোমরা আমাকে শাস্তি দাও, আমি তোমাদের সমস্ত শাস্তি মাথা পেতে নেব। আজ তোমার সুজন সত্যি সত্যি চোর গো মা, সত্যি সত্যি চোর। বর্দা চুপ! কে তোর বর্তা? আমি না, আমি কারো বর্তা নয়, যার জীবন অঙ্কে শুধু শূন্য ছাড়া আর কিছু পাওয়া যায় না। বড় খোকা, মা, বড় খোকা, মা গো, তুমি বলতে পারো মা, এরপরেও আমি কাকে বিশ্বাস করবো? বড় খোকা, আমি বেঁচে থাকা পর্যন্ত এই কুলাঙ্গারকে তুই কোনোদিন বিশ্বাস করিস না বাবা, কোনোদিন বিশ্বাস করিস না। ওরে ওরে কুলাঙ্গার, তুই যদি টাকাই চুরি করবে তাহলে কেন কেন শিক্ষিত হয়েছিলিস, কেন পড়াশোনা করছিস? তাহলে তো পারতিস লোকের পকেট মার চুরি করতে। চোর কোথাকার! মা আমি চোর না, মা আমি চোর না। ও মাই গড, তুমি আমার মাথায় আগুন চাপিয়ে দিলে গোসাই। জয় নিতাই, জয় নিতাই, আমি তোমার ভালোর জন্যই বলছি বাবাজি। এত বড় সুবর্ণ সুযোগ তুমি হেলায় হারাতে চলেছ, তাই যদি কোন রকম ভাবে ওই বাউরি ছুরিটাকে তুলে আনতে পারো তাহলে এক দিনে 3 পাখি খতম করবে। হোয়াট? ইয়েস বাবাজি, ইয়েস। তাই তুমি ভালো করে ভেবে চিনতে দেখো যে আমার আসল কথাটা কি। কিন্তু আমি বলছিলাম কি গোসাই, দাদার সঙ্গে একবার বাউরি ছুরিটার বিয়েটা হয়ে যায়, তারপর আমি ওদের স্বামী স্ত্রীর জীবনে এমন চাল চালবো যে মৃত্যু ছাড়া দাদার আর কোনো রাস্তা থাকবে না। এক কথায় আমি ওদের সর্বনাশ করে ছাড়বো। কথাটা তুমি অবশ্য মন্দ বলনি বাবা, কিন্তু আমি বলছিলাম কি, বিয়ে মানে তো বাসি না, মানে আমি বেঁচে থাকতে তুমি বাসি ফুলে হাত দেবে? তাহলে উপায়? উপায় আছে বাবাজি, উপায় আছে, আর উপায় আমি সঙ্গেই নিয়ে এসেছি। বনমালী, বনমালী, দেখো বাবাজি, এই বাউরি ছেলেটাই হচ্ছে তোমার একমাত্র উপায়। তুমি একে ভালো করে বাজিয়ে নাও। এই এখানকার, তোমাকে আমার কাছে থেকে আমার সমস্ত কাজ করতে হবে। বলো কত টাকা চাই? আপনি যা দেবেন আমি তোমাকে টাকার বান্ডিল ওজন করে দেব, বিনিময়ে পিয়ালিকে আমার পাবেন। আমি কথা দিলাম আগামীকাল পিয়ালি কখন কটার সময় কলেজ থেকে ফিরবে তো আমি আজকের মধ্যেই জানতে চাই। আমি বলে দেবো, আর কোনো চিন্তা নেই বাবাজি, তুমি নিজের কাজ শুরু করে দাও। একদিন এমন সময় আসবে যে স্বেচ্ছায় বাদল ছোড়াটা তার সমস্ত ছবি তোমার নামে লিখে দেবে, এমনকি বোনটিকেও। আমার চাই নাম্বার 1 বাদলের জমি, নাম্বার 2 পিয়ালির নগ্ন দেহ, আর নাম্বার 3 আমার দাদা ঈশ্বর মাস্টারের মৃত্যু। এই তিনটা কাম হাসিল করে
আমি আমার মায়ের চরণ তলে ভক্তি করে বলবো, মা, মা গো, আমি তোমার চরণ তলে একটা কথাই বলতে চাই মা, একটা কথাই বলতে চাই। দেব না, দেব না, দেব না। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে কোনো মতেই আমার বাপের জমি দখল করতে দেব না। নাগেশ্বরের কূট কৌশলের খেলায় টাকার লোভ দেখিয়ে আমার ভিটে বাড়ি দখল করে নিতে চাইছে। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন তো, এই ভিটে বাড়ি বিক্রি করলে হতবাগানি বোনটাকে নিয়ে আমি কোথায় থাকবো, কি খেয়ে বাঁচবো? ও কি যে করি। এদিকে আবার সন্ধ্যা ঘনিয়ে এলো, এখনো পিয়ালি কলেজ থেকে ফিরলো না। কতবার বলেছি, পিয়ালি রে, দিনক্ষণ ভালো নয়, তুই এবার লেখাপড়া ছেড়ে দে। জয় নিতাই, জয় নিতাই। গোসাই কাকা, আপনি অসময় আমার সময় কোথায় বাবাজি? তারপর তোমার মা মরে যাবার পর আর এবারে তাতে ভালোই লাগে না। কেন যে তোমার মা গলায় দড়ি নিয়ে জমির দুয়ারে চলে গেল আমি ভেবেও পাচ্ছি না। গোসাই কাকা, আপনি কিন্তু কাটা গায়ে নুনে ছেটা দিচ্ছেন। কেন এসেছেন তাই বলুন। বড় আশা নিয়ে বাবা, দুটো কথা বলতে এসেছি। বলুন। বলছি বাবাজি, তুমি জানো বলতে গিয়ে আমার কঠোর রুদ্ধ হয়ে আসছে। সুদের ব্যাপারই হলেও আমার তো দয়ার শরীর, তার সঙ্গে আমার নিতাই ভক্ত। আপনি আপনি কাঁদছেন গোসাই কাকা? তোর সোনার বড় শরীরটা দেখে আমার বড় কষ্ট হচ্ছে বাবা। ছোটবেলায় কি না চেহারাই ছিল তো, তাই বলছি কি বাবা, কি এই জ্যৈষ্ঠের এই প্রখর রোদে তোমাকে আর মাঠে যেতে হবে না, বরঞ্চ কটা টাকা রাখো। না, কারো সহানুভূতি প্রশ্রয় নিয়ে এই বাদল বাবরি কোনোদিন বেঁচে থাকতে চায় না। আমার মা পরের বাড়িতে বাসন মেজে আমাদের দুই ভাই বোনকে মানুষ করেছে, তবু কারো দোয়ার দান নিয়ে নয়, নিজের মনুষ্যত্বকে বিলিয়ে দেয়নি। তাই যে কথা বলতে এসেছেন জলদি বলুন, নয়তো এক্ষুনি আমাকে পিয়ালির খোঁজে বেরোতে হবে। তাহলে শোনো বাবাজি, তুমি তো ভালো করেই জানো যে নাগেশ্বর সান্যাল হচ্ছে এই এলাকার সুন্দর বনের বাঘ, যার ভয়েতে পুলিশ প্রশাসন থার থাকে। তাই ব্যাপারটা একটু সহজে মেনে নিলে বরঞ্চ তোমারই লাভ হবে। কি বলতেছেন আপনি? যা বলতে এসেছেন তা স্পষ্ট ভাষায় বলুন। বলছিলাম কি বাবাজি, যে বিরাট একটা গন্ডগোল না পুষিয়ে তোমার বাপের যে বিঘা দেশের জমি আছে, সেই জমিটুকু নাগেশ্বর বাবাজি না মানে বেশ মোটা টাকা পাবে। আর বোনটিকে গোবর করতে না পাঠিয়ে যদি বাবাজির বুলবুল করে পাঠিয়ে দাও, দেখবে কত সহজে শরীর মন দুই চাঙ্গা হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে তুমি হবে পাউরি বস্তির লিডার। জয় নিতাই, জয় নিতাই। কেনে রাম গোসাই, আর একটা নোংরা জঘন্য কথা উচ্চারণ করলে তোমাকে আমি গলা টেপে খুন করে দেব। মনে রেখো, এই বাদল বাবরি ছোট জাত হলেও ন্যায়ের পূজারী, অন্যায়ের জম। বাবুজি, গেট আউট, গেট আউট আমার সারা, নইলে যাচ্ছি। কিন্তু কাজটা তুমি ভালো করলে না বাবাজি। জয় নিতাই, জয় নিতাই। তবে কি নাগেশ্বরকে ফোন করতে করতে কিনা রাম গোসাই, ও কি যে করি। দাদা, দাদা, পিয়ালি, পিয়ালি, কে তুই?
নাগেশ্বর সান্ডালের পোষামস্তন, আপনি কেন এসেছেন? বিনা কাজে রাজা একটা পাও ফেলে না। আজ তোকে আর তোর ওই সেক্সি বোনটাকে তুলে নিয়ে যাব হোটেল বুলবুলে। তো মেরে জানুয়ার বল সারা, আমার বস 10 বিঘা সম্পত্তি দিবে কিনা? না, তোর বাপ দেবে সালা। তোদেরকে কোনো কাণ্ড আসলে না? এই নিশা, তোরা বাদলকে ফেলে রেখেছিস কেন? ছেড়ে বলছে। বাদলকে ছেড়ে দিয়ে কাজটা আপনি ভালো করলেন না। করবো কি না করবো সেটা আমি তোর কাছ থেকে জানতে চাই না। পিয়ালি রে, আর হয়তো এদের কবল থেকে তোকে আমি রক্ষা করতে পারলাম না রে বোন, তোকে আমি রক্ষা করতে পারলাম না। বাদল ভাই, তুমি যদি স্বেচ্ছায় আমার কথা স্বীকার করো তাহলে আমি কান ধরে বলছি আমি তোমার আর তোমার বোনের কোনো ক্ষতি করব না। আর যদি স্বেচ্ছায় স্বীকার না করো তাহলে তোমার ষোড়শী বোনের যৌবন নিয়ে আমি এমন খেলা খেলবো একেবারে ওকে উলঙ্গ করে ছাড়বো। না না, আমার দেহে রক্ত থাকতে আমার বোন কিছুতে অন্যায় স্বীকার করবে না। তাহলে আমার কামনার গোলাপ জল দিয়ে তোমার সুন্দরী ষোড়শী বোনটিকে আমি ভিজিয়ে দেব সোনা। রাজা, নিশা, তোরা বাদলকে শক্ত করে ধর। জানোয়ার, এত নিচ মনোবৃত্তি তো। আর দুদিন বাদে যে কিনা আমার বাগদত্তা স্ত্রী হবে, আর তাকে কিনা তুই এই একটা অপদার্থী দাদা, এই ইচ্ছার মাস্টার কোনোদিন না, কোনোদিন না। তবে রে মাস্টার, এই জানোয়ার, দাদা আমার হাত থেকে আজ ধরে বেঁচে গেলিস, কিন্তু নাগেশ্বর তোকে আমি ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমি পিয়ালিকে ভালোবাসি আর তার এই ভালোবাসার যোগ্য মর্যাদা দিতে আমি তাকে বিয়ে করব। তাই ভুলক্রমেও যদি আমার পিয়ালির বিন্দু মাত্র কোনো ক্ষতি হয় সেদিন তোকে তো মারবই, এমনকি তোর গ্যাংয়ের একটাকেও আমি বাকি রাখবো না। আর তোর ওই সার্কাসের বাদুরগুলোকে আমি এক এক করে ভরিয়ে দেবো ওই চিড়িয়াখানায়। দাদা, আমি তোর দাদা, তবে এখন নয়, যখন জানবো তুই একটা অমানুষ থেকে মানুষে পরিণত হয়েছিস সেদিনই হব আমি তোর দাদা। আমি ক্ষমা করো দাদা, কথাটা আমার চিরদিন মনে থাকবে। না হয় যে হাত দিয়ে 12টা বছর শুধু কলম ধরে এসেছি সেই হাত দিয়ে প্রতিবাদের লাঠি ধরে তোদের মতো জানোয়ারদের মর্মে মর্মে বুঝিয়ে দেবো যে এই ঈশ্বর যেমন সৃষ্টি করতে জানে সেরকম ধ্বংস করতেও জানে। তুমি আমায় ক্ষমা করো দাদা। যা, ছোট ভাই বলে আজ আমি তোকে ক্ষমা করে দিলাম, কারণ আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম। দাদা, মা মারা যাওয়ার পর সেই 10 বছরের তোকে নিয়ে আমি একদিন অনেক কষ্ট করেছিলাম, এমনকি তোর অসুখের সময় কত ভগবানের চরে মানত করেছিলাম, তোকে আমি রক্ত দিয়ে বাঁচিয়েছিলাম। তোমার ভালোবাসা আমি কোনোদিনই ভুলবো না দাদা। তাই আজ থেকে তোমার ভালোবাসার পাত্রীকে শুধু বৌদি বলে নয়, মা বলে জানবো।
মা দাদা দাদা গো, এতক্ষণ আমি তোমার কাছে যা করলাম শুধু অভিনয়, তাই তো তুমি জানো না আমি একটা মানুষ নই, কাল বাদলদা, পিয়ালি, আর তোমাদের কোনো চিন্তা নেই। আমি নাগেশ্বরের কান বলে দিয়েছি, ভবিষ্যতে সে আর কোনোদিন তোমাদের কোনো ক্ষতি করবে না। হ্যাঁ পিয়ালি, তবু তোমাকে দিয়ে সমস্ত নারী সমাজকে আমি একটা কথাই বলতে চাই, হে ভারত ভূমির বঙ্গ নারীর দলেরা, আর কতদিন তোমরা ঘুমিয়ে থাকবে? জাগো, নইলে রক্তচোষা আরবদারদের কাছে তোমাদের নারীত্ব একদিন আলু পেঁয়াজের মতো বিক্রি হবে। তাই তোমরা সবাই আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো, হয় হব বলিদান, তবু স্বৈরাচারীদের করিব খান খান।